কলকাতা বললেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে হাওড়া ব্রিজ। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্রিজ সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি জানেন না। একটু ভাবুন তো, প্রতিদিন প্রায় 1 লক্ষ গাড়ি আর প্রায় 5 লক্ষ মানুষ যে ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে, সেই বিশাল ব্রিজের মাঝ নদীতে কোনো পিলার বা খুঁটি নেই। পুরো ব্রিজটা দাঁড়িয়ে আছে নদীর দুই পারে থাকা মাত্র 2টো পিলারের ভরসায়। আরও অবাক করা ব্যাপার হলো 26,000 টনের এই বিশাল স্টিলের স্ট্রাকচারে একটাও নাট বল্টু ব্যবহার করা হয়নি। কিন্তু চিন্তার বিষয় হলো যে ব্রিজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনীর ভয়ঙ্কর বিমান হামলা সহ্য করেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আজ সেই শক্তিশালী ব্রিজটাই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র পানের পিক আর গুটখার কারণে। কিভাবে তৈরি হয়েছিল বিজ্ঞানের এই অসম্ভব সুন্দর সৃষ্টি? কেন উদ্বোধনের দিন কোনো ফিতে কাটা হয়নি এই ব্রিজের, কোনো জাঁকজমক আড়ম্বর করা হয়নি? আর জাপানের বোমারু বিমান সেদিন রাতে আসলে কি করতে চেয়েছিল? হাওড়া ব্রিজের 150 বছরের পুরনো ইতিহাস, এর তৈরির পেছনের অজানা সব গল্প এবং বর্তমানের সংকট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ অনেক কিছু জানতে পারবেন হাওড়া ব্রিজ সম্পর্কে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পটা শুরু হচ্ছে 18 শতকের মাঝামাঝি সময় থেকে। ব্রিটিশরা তখন প্রায় পুরো ভারত দখল করে নিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল একটাই, ব্যবসা বাড়ানো এবং শাসন ব্যবস্থা শক্ত করা। আর এই উদ্দেশ্যেই তারা ভারতের বড় বড় শহরগুলোতে উন্নয়ন শুরু করে। সময়ের সাথে সাথে যখন পরিবহনের জন্য রেলওয়ের আবিষ্কার হলো, ব্রিটিশরা বুঝলো যে ভারত থেকে কাঁচামাল বা সম্পদ বিদেশে রপ্তানি করতে হলে রেলগাড়ি হবে সবচেয়ে বড় হাতিয়ার। সেই সময় বাংলা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী প্রদেশ এবং ভারতের রাজধানী ছিল কলকাতা। তাই ব্যবসার সমস্ত কন্ট্রোল রুম ছিল এই কলকাতাতেই। ব্রিটিশরা ঠিক করলো বাংলায় রেল লাইন পাততে হবে। 1853 সালেই হাওড়াতে রেল লাইন পাতার কাজ শুরু হয়ে গেল এবং ওই বছরই জুন মাসে হাওড়া স্টেশন তৈরির কাজও অনেকটা এগিয়ে গেল। তাদের পরিকল্পনা ছিল বাংলায় সবার আগে রেল চালু করার। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। লন্ডন থেকে রেলের বগি নিয়ে যে জাহাজটি আসছিল সেটি মাঝ পথেই ডুবে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, রেলের যে ইঞ্জিন বা লোকোমোটিভ ভারতে আসার কথা ছিল সেটা ভুল করে অস্ট্রেলিয়াতে পৌঁছে যায়। ভাবুন একবার, সেই যুগেও এমন ভুল হতো। এই ভুলের মাসুল দিতে গিয়ে প্রজেক্টটা 1 বছর পিছিয়ে যায় এবং শেষমেশ 1854 সালে হাওড়া স্টেশন পুরোপুরি তৈরি হয়ে যায়। স্টেশন তো তৈরি হয়ে গেল, কিন্তু সমস্যা কি মিটল? একদমই না, বরং সমস্যা আরো বড় হয়ে দেখা দিল। কারণ ব্রিটিশদের ব্যবসার জন্য হাওড়া এবং কলকাতার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিশাল হুগলি নদী। পরিস্থিতি এমন ছিল যে ব্রিটিশদের বড় বড় ফ্যাক্টরিগুলো ছিল হাওড়াতে, কিন্তু অফিস আর হেডকোয়ার্টার ছিল কলকাতায়। নদী পার করার জন্য তাদের জাহাজের উপর নির্ভর করতে হতো, যা ছিল প্রচুর খরচা সাপেক্ষ এবং সময়ের অপচয়। সবচেয়ে ভয়ানক পরিস্থিতি হতো বর্ষাকালে, যখন হুগলি নদীর জলস্তর বেড়ে যেত বা বন্যা দেখা দিত। তখন দিনের পর দিন ব্যবসা বন্ধ রাখতে হতো, কাঁচামাল নষ্ট হয়ে যেত, এমনকি নদী পার হতে গিয়ে মাঝ নদীতে জাহাজ উল্টে যাওয়ার ঘটনাও ঘটত। শুধু ব্রিটিশরা নয়, সাধারণ মানুষেরও ভোগান্তি চরমে উঠেছিল। হাওড়া স্টেশন চালু হওয়ার পর মানুষ দূর দূরান্ত থেকে আসতো ট্রেন ধরতে, কিন্তু কলকাতা থেকে হাওড়া পৌঁছতে তাদের নৌকায় করে উত্তাল নদী পার হয়ে যেতে হতো। খারাপ আবহাওয়ায় অনেক সময় সেই যাত্রা বাতিল হয়ে যেত, মানুষ আটকে পড়ত। অর্থাৎ একদিকে রেলওয়ে আসার ফলে গতি বাড়ার কথা ছিল, কিন্তু মাঝখানে নদী থাকার কারণে সেই গতি থমকে যাচ্ছিল। ব্রিটিশ সরকার বুঝতে পারল এভাবে আর চলবে না, একটা পার্মানেন্ট সলিউশন বের করতে হবে। আর এখান থেকেই শুরু হলো হুগলি নদীর উপর ব্রিজ তৈরির পরিকল্পনা। ব্রিটিশ সরকার বুঝেছিলেন যে সমস্যার সমাধান করতেই হবে। কিন্তু 1855 সাল থেকে 1862 সাল পর্যন্ত কমিটি তৈরি হলো, প্ল্যান হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। অবশেষে 1870 সালে তৈরি হলো পোর্ট ট্রাস্ট এবং 1871 সালে পাশ করা হলো হাওড়া ব্রিজ অ্যাক্ট।
এই গুরু দায়িত্ব দেয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলিকে। তিনি এমন একটা আইডিয়া নিয়ে এলেন যা সেই সময়ের জন্য ছিল বেশ অভিনব। তিনি প্রস্তাব দিলেন একটি পন্টুন ব্রিজ তৈরি করার। এখন প্রশ্ন হলো, এই পন্টুন ব্রিজ আসলে কি? সহজ কথায় বললে এটি হলো জলের উপর ভাসমান পিপে বা ড্রামের উপর তৈরি করা একটি ব্রিজ। কিন্তু কেন এমন অদ্ভুত ডিজাইন? কারণ হুগলি নদী ছিল টাইডাল নদী, অর্থাৎ এখানে জোয়ার ভাটা খেলে। জোয়ারের সময় জল অনেকটা উঁচুতে উঠে যায়, আবার ভাটার সময় নিচে নেমে যায়। পন্টুন ব্রিজের সুবিধা হলো জলের স্তর বাড়লে বা কমলে এই ব্রিজও জলের সাথে সাথে নিজে থেকেই ওপরে নিচে ওঠানামা করতে পারত। ব্রিজের পার্টসগুলো সব ব্রিটেন থেকে তৈরি হয়ে আসতো, আর কলকাতায় এনে সেগুলোকে জোড়া লাগানো হতো। কিন্তু এই কাজ মোটেই সহজ ছিল না। 1874 সালের 20 মার্চ যখন ব্রিজের কাজ প্রায় শেষের দিকে, তখন এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বা সাইক্লোন আঘাত হানে। এখানেই শেষ নয়, এর কিছুদিন পরে একটি স্টিমার সোজা এসে ব্রিজে ধাক্কা মারে। ফলে ব্রিজের 3টি পন্টুন ডুবে যায় এবং প্রায় 200 ফুট অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃতি এবং দুর্ঘটনার সাথে লড়াই করে অবশেষে 1874 সালে ব্রিজটি পুরোপুরি তৈরি হয়। এটি তৈরিতে সময় লেগেছিল 3 বছর, আর খরচ হয়েছিল তৎকালীন সময়ে 22 লক্ষ টাকা। লম্বায় এটি ছিল 1528 ফুট আর চওড়ায় 62 ফুট। 1874 সালের 17 অক্টোবর এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু এই ব্রিজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই ছিল এর সবচেয়ে বড় সমস্যা। ইঞ্জিনিয়াররা ব্রিজটিকে এমনভাবে ডিজাইন করেছিলেন যাতে বড় জাহাজ যাওয়ার সময় একে মাঝখান থেকে খুলে 2 ভাগ করে দেওয়া যায়। চিন্তা করুন একবার দৃশ্যটা। যখনই কোনো বড় জাহাজ বা স্টিমার নদী দিয়ে যেত, তখন ব্রিজ খুলে দেওয়া হতো, আর এর ফলে ব্রিজের 2 পারে তৈরি হতো বিশাল ট্রাফিক জ্যাম। সেই যুগে তার এখনকার মতো গাড়ি ছিল না, ছিল গরুর গাড়ি। মাল বোঝাই গরুর গাড়ির লম্বা লাইন পড়ে যেত। মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো ব্রিজ জোড়া লাগার জন্য। ব্রিটিশ সরকার এই ব্রিজ বানিয়েছিল সাময়িক ব্যবহারের জন্য, কিন্তু জনসংখ্যা বাড়ার সাথে সাথে আর ব্যবসার চাপে এই ভাসমান ব্রিজ আর ভার নিতে পারছিল না। 1905 সালে এক সমীক্ষায় দেখা গেল ব্রিজের অবস্থা এতটাই খারাপ যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে। তখনই বোঝা গেল এই জোড়াতালি দেওয়া পন্টুন ব্রিজ দিয়ে আর চলবে না। এবার প্রয়োজন এমন এক ব্রিজের যা জাহাজ চলাচলের জন্য খুলতে হবে না, আবার ট্রাফিক জ্যামও হবে না। এখান থেকেই জন্ম নিল আজকের আইকনিক হাওড়া ব্রিজের ধারণা। পন্টুন ব্রিজ যখন আর ভার নিতে পারছিল না, তখন 1906 সালে ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসল। তৈরি করা হলো একটি নতুন কমিটি। এই কমিটি সারা বিশ্ব থেকে ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানালো নতুন ব্রিজের ডিজাইন জমা দেওয়ার জন্য। এমনকি সেরা ডিজাইনারের জন্য সেই যুগে 3000 পাউন্ডের বিশাল পুরস্কার ঘোষণা করা হলো। সারা বিশ্ব থেকে 23টি কোম্পানি তাদের ডিজাইন জমা দিল। এর মধ্যে একটি জার্মান কোম্পানির ডিজাইন কমিটির খুব পছন্দও হয়েছিল, কিন্তু শেষমেশ লোকেশন এবং অন্যান্য টেকনিক্যাল কারণে সেই ডিজাইন রিজেক্ট করে দেওয়া হয়। কিন্তু ব্রিজের কাজ আটকে থাকার আসল কারণ এটা ছিল না। আসল কারণ ছিল রাজনীতি। সেই সময় বাংলা এক বিশাল রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। লর্ড কার্জন বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নিলে বা বঙ্গভঙ্গ আন্দোলনের জেরে চারিদিকে বিক্ষোভ শুরু হয়। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে ব্রিজের কাজ আর শুরুই করা গেল না। সমস্যা এখানেই শেষ হয়নি। 1911 সালে ব্রিটিশ সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। তারা ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে গেল। রাজধানী সরে যাওয়ার ফলে কলকাতার গুরুত্ব কিছুটা কমে গেল, আর ব্রিজের ফাইলটা সরকারি দপ্তরের ধুলো খেতে শুরু করলো, যেন এইটুকু বাধাই যথেষ্ট ছিল না। এরপরেই শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। 1914 থেকে 1918। ব্রিটিশ সরকার তখন যুদ্ধে পুরোপুরি ব্যস্ত। ব্রিজের দিকে তাকানোর সময় তাদের নেই। বাধ্য হয়ে 1917 সালে সেই পুরনো নরবরে পন্টুন ব্রিজটিকেই মেরামত করে কোনো রকমে কাজ চালানো হতে থাকলো। যুদ্ধ শেষ হওয়ার পর 1921 সালে আবার নতুন করে উদ্যোগ নেওয়া হলো। এবার আর কোনো বিদেশি নয়, দায়িত্ব দেয়া হলো বাংলার এক বিখ্যাত শিল্পপতি এবং আর্কিটেক্ট স্যার আর.এন. মুখার্জিকে। ইনি সেই ব্যক্তি যার কোম্পানি এর আগে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং বেলুর মঠ তৈরি করেছিলেন।
স্যার আর.এন. মুখার্জি মাত্র 1 বছরের মধ্যে রিপোর্ট জমা দিলেন এবং বললেন এখানে কোনো সাধারণ ব্রিজ টিকবে না, এখানে তৈরি করতে হবে একটি ক্যান্টিলিভার ব্রিজ। আর এভাবেই বহু বাধা পেরিয়ে অবশেষে 1922 সালে আজকের হাওড়া ব্রিজের মূল নকশা বা ব্লুপ্রিন্ট তৈরির পথ পরিষ্কার হলো। 1936 সাল অবশেষে হাওড়া ব্রিজ তৈরির কাজ শুরু হলো। ব্রিটিশ কোম্পানি ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ব্রিজ তৈরির মূল দায়িত্ব পেল। কিন্তু এত বিশাল কাজ একা করা সম্ভব ছিল না, তাই ফ্যাব্রিকেশন এবং ইরেকশনের কাজের জন্য তারা হাত মেলালো হাওড়ারই একটি স্থানীয় কোম্পানি ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসপের সাথে। কিন্তু কাজ শুরু হতে না হতেই বিশ্বজুড়ে বেজে উঠল যুদ্ধের দামামা। শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এর সরাসরি প্রভাব পড়ল হাওড়া ব্রিজের উপর। প্ল্যান অনুযায়ী এই ব্রিজ তৈরির জন্য 26,500 টন হাই টেন্সিল স্টিলের পুরোটাই আসার কথা ছিল ব্রিটেন থেকে। কিন্তু যুদ্ধের কারণে ব্রিটেন থেকে স্টিল আসা প্রায় বন্ধ হয়ে গেল। তারা মাত্র 3,000 টন স্টিল পাঠাতে পারল। কাজ মাঝপথে বন্ধ হওয়ার উপক্রম। ঠিক এই সংকটময় মুহূর্তে ত্রাতা হয়ে এগিয়ে এলো ভারতের নিজস্ব কোম্পানি টাটা স্টিল। টাটা চ্যালেঞ্জ গ্রহণ করলো এবং ব্রিজের জন্য বাকি 23,500 টন টিসকোম নামক বিশেষ হাই টেন্সিল স্টিল তৈরি করে দিল। অর্থাৎ আজ আমরা যে হাওড়া ব্রিজ দেখি তার হাড় মাংসের বেশিরভাগটাই কিন্তু আমাদের দেশীয় টাটা স্টিলের তৈরি। তবে এই ব্রিজ তৈরির ইতিহাস শুধু স্টিল আর কনস্ট্রাকশনের নয়, এর সাথে জড়িয়ে আছে এক ভয়াবহ দুর্ঘটনার গল্প। ব্রিজের ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির জন্য হুগলি নদীর তলদেশ থেকে যখন কাদা বা পলি তোলা হচ্ছিল, তখন এক গভীর রাতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। কাজ চলার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির টাওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচের দিকে পড়ে যায়। টাওয়ারটির ওজন এতটাই বেশি ছিল যে সেটি মাটির প্রায় 2 ফুট ভেতরে গেঁথে যায়। এর ফলে এত জোরে ধামাকা বা কম্পন সৃষ্টি হয়েছে যে খিদিরপুরে রাখা সিসমোগ্রাফ মেশিনে একে ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়েছিল। কম্পনের তীব্রতায় পাশের একটি মন্দির পর্যন্ত ভেঙে পড়েছিল এবং এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। যাই হোক, কাদা সরানোর সময় নদীর নিচ থেকে 18 শতকের পুরনো বেশ কিছু কামান এবং মুদ্রা উদ্ধার করা হয়েছিল। বন্ধুরা, এই সমস্ত বাধা, দুর্ঘটনা এবং যুদ্ধের চ্যালেঞ্জ পার করে দিনরাত এক করে কাজ চলার পর অবশেষে 1942 সালে ব্রিজটি পুরোপুরি তৈরি হয়। সেই সময় এই আইকনিক ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 2.5 কোটি টাকা। 1942 সাল, 4 বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে হাওড়া ব্রিজ পুরোপুরি তৈরি। সাধারণত এত বড় একটা ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস তৈরি হওয়ার পর ধুমধাম করে তার উদ্বোধন হয়, ফিতে কাটা হয়, আতশবাজি পড়ে। কিন্তু হাওড়া ব্রিজের ক্ষেত্রে এর কোনোটাই ঘটেনি। ব্রিটিশ সরকার এই ব্রিজটিকে কোনো রকম আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চুপচাপ পাবলিকের জন্য খুলে দেয়, যেন কিছুই হয়নি। কিন্তু কেন কেন এত বড় সাফল্যের পরেও ব্রিটিশরা ভয়ে ছিল? কারণ তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশ ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল যে জাপানি বায়ুসেনা বা জাপানিজ এয়ারফোর্স যে কোনো মুহূর্তে কলকাতায় হামলা চালাতে পারে যদি উদ্বোধনের দিন ভিড় জমে। আর তখন যদি হামলা হয়, সেই ভয়ে তড়িঘড়ি এবং গোপনে এই ব্রিজ চালু করে দেওয়া হয়। আর ব্রিটিশদের এই ভয় অমূলক ছিল না। 1942 সালের 20 ডিসেম্বর রাতে সেই আশঙ্কাই সত্যি হলো। হঠাৎ করেই কলকাতার আকাশে উড়ে এলো জাপানি যুদ্ধ বিমান। শুরু হলো বোমাবর্ষণ। তাদের প্রাইমারি টার্গেট ছিল এই হাওড়া ব্রিজ এবং তার ঠিক পাশেই থাকা বিখ্যাত কলকাতা পোর্ট। এখন প্রশ্ন হলো, জাপান কেন সুদূর কলকাতা আর এই ব্রিজের উপর হামলা করতে চাইল? বন্ধুরা, এর পেছনে ছিল এক গভীর জিওপলিটিক্যাল কারণ। সেই সময় এশিয়ায় জাপান সুপার পাওয়ার হয়ে উঠেছিল এবং চীনের সাথে জাপানের ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। আমেরিকা এবং ব্রিটেন চীনকে সাহায্য করার জন্য অস্ত্র এবং রসদ পাঠাচ্ছিল, আর এই সাপ্লাই চেনের একমাত্র রাস্তাটি ছিল ভারত হয়ে, এবং সেটা কলকাতা থেকে। জাপান খুব ভালো করেই জানতো, যদি তারা হাওড়া ব্রিজ এবং কলকাতা পোর্ট ধ্বংস করে দিতে পারে তাহলে এই সাপ্লাই লাইন পুরোপুরি ভেঙে পড়বে। জাপানি পাইলটরা কাউন্টার অ্যাটাকের ভয়ে দিনের আলোর বদলে রাতকে বেছে নিয়েছিল, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। রাতের অন্ধকারে জাপানি বিমান থেকে ফেলা বোমা লক্ষ্যভ্রষ্ট হয়। বিমানটি হাওড়া ব্রিজের ওপর না পড়ে গিয়ে পড়ে পাশের একটি হোটেলের ওপর।
আশেপাশের এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয় ঠিকই, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় আমাদের হাওড়া ব্রিজ। মাত্র কয়েক মিটারের তফাৎ। আর সেদিন যদি এই বোমাটা ব্রিজের উপর পড়তো, তাহলে হয়তো ইতিহাসের চাকা অন্যদিকে ঘুরত। 1942 থেকে 47 ব্রিটিশ শাসন শেষ হলো, ভারত স্বাধীন হলো, হাওড়া ব্রিজের মালিকানা এলো ভারতের হাতে। কিন্তু দুঃখের বিষয় হলো, যে ব্রিজ জাপানি যুদ্ধ বিমানের ভয়ঙ্কর বোমা হামলা সহ্য করে টিকেছিল, আজ সেই ব্রিজ আমাদের নিজেদের অবহেলার কারণে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় আঘাতটা আসে 2005 সালের 24শে জুন। MV মণি নামের একটি বিশাল কার্গো জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে হাওড়া ব্রিজে। আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে ব্রিজের 40টি ক্রস গার্ডার এবং লোহার বিম ভেঙে চুরমার হয়ে যায় এবং 2টি ট্রলি গাইড বেঁকে যায়। এই ক্ষতি সামাল দিতে সরকারকে তখন 50 লক্ষ টাকা খরচ করতে হয়েছিল এবং মেরামতের জন্য 8 টন নতুন স্টিল লাগাতে হয়েছিল। কিন্তু জাহাজের ধাক্কা তো ছিল একটি দুর্ঘটনা। হাওড়া ব্রিজের আসল শত্রু কোনো জাহাজ বা বোমা নয়, এর আসল শত্রু হলো পানের পিক আর গুটখা। শুনতে হাস্যকর মনে হচ্ছে না? কিন্তু পরিসংখ্যান শুনলে আপনার হাসি মিলিয়ে যাবে। ব্রিজের পিলারে ক্রমশ জং ধরছিল। কেন এমনটা হচ্ছে তা দেখার জন্য 2011 সালে কলকাতা পোর্ট ট্রাস্ট একটি তদন্ত চালায়। সেই রিপোর্টের তথ্য দেখে ইঞ্জিনিয়ারদের মাথায় হাত পড়ে যায়। সেই রিপোর্টে দেখা গেল ব্রিজের লোহার পায়া বা পিলারগুলোর পুরুত্ব জং ধরে অর্ধেক হয়ে গেছে। ব্রিজের হ্যাঙ্গারগুলোর মেটালের থিকনেস 6 মিলিমিটার থেকে কমে 3 মিলিমিটার হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ ব্রিজটি তার শক্তির অর্ধেক হারিয়ে ফেলেছে। কিন্তু পানের পিকে এমন কি আছে? ফরেন্সিক সায়েন্স ল্যাবের ডিরেক্টর চন্দ্রনাথ ভট্টাচার্যের মতে, পানের সাথে খাওয়া চুন এবং ক্ষয়ের যখন থুতুর সাথে মেশে, তখন সেটা স্টিলের উপর অ্যাসিডের মতো কাজ করে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় অবলীলায় পানের পিক ফেলে যাচ্ছে, আর সেই পিক অ্যাসিডের মতো একটু একটু করে গলিয়ে দিচ্ছে আমাদের গর্বের এই ব্রিজকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে পিলারগুলোকে বাঁচাতে পোর্ট ট্রাস্টকে ফাইবার গ্লাসের আবরণ লাগাতে হয়েছে, যাতে পানের পিক সরাসরি স্টিলে না লাগে। শুধু মানুষ নয়, প্রকৃতির সাথেও এই ব্রিজকে প্রতিনিয়ত লড়াই করতে হয়। ব্রিজের বিশাল কাঠামোতে বছরের পর বছর ধরে বাসা বেঁধে থাকা লক্ষ লক্ষ পাখি, তাদের বিষটা সেটা এই ব্রিজের জয়েন্টগুলোকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। তবুও কলকাতা পোর্ট ট্রাস্ট হাল ছাড়েনি। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, পেন্টিং এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে তারা এই ঐতিহাসিক স্থাপনাটিকে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। হাওড়া ব্রিজ শুধু লোহা লক্করের কোনো কাঠামো নয়, এটি কলকাতার ধমনী, কলকাতার শান। গত 80 বছরেরও বেশি সময় ধরে এটি ক্লান্তিহীনভাবে আমাদের সেবা দিয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়াররা বলেন, যদি আমরা একটু সচেতন হই এবং এর সঠিক যত্ন নেওয়া হয়, তবে এই ব্রিজ আরও কয়েক দশক এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন রইল, যার উত্তর নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এই ঐতিহাসিক ব্রিজের উপর পানের পিক বা গুটখা ফেলে একে নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কি কঠোর শাস্তি বা বড় অঙ্কের জরিমানা চালু করা উচিত? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।